বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন করিয়েন্ডার কাল্টিভেশন, ধনে চাষ অথবা ধনে পাতা চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী শান্তনু বারিক। সাক্ষাৎকার নিয়েছেন RJ সুমন। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন 90.8 বেতার বিদ্যাসাগর এর ম্যাট্রিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠান। আমাদের এই ম্যাট্রিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই কৃষি পাঠশালার আলোচনার বিষয় কোরিয়েন্ডার কাল্টিভেশন, যেটি ধনে পাতার চাষ নামে পরিচিত। আর এই আলোচনাতে উপস্থিত রয়েছেন শ্রী শান্তনু বারিক বাবু। শান্তনু বাবু, আপনাকে আমাদের এই বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। নমস্কার। প্রথমেই আপনার কাছে জেনে নেব, এই ধনে পাতা চাষের জন্য মাটিটি কিভাবে তৈরি করব যদি বলেন। হ্যাঁ, ধনে চাষ করার জন্য প্রথমে তো মাটি তৈরি করতে হয়। তো মাটি প্রথমে কি করতে হবে না, ট্রাক্টর দিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে। আচ্ছা। তারপর কি করতে হয় না, একটা বেড তৈরি করতে হয়। আচ্ছা। যাতে করে যখন বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে গাছের গোড়ায় জল না দাঁড়ায়, সেই জন্য 3 ফুট চওড়া, আচ্ছা, এরকম মাপের আপনার জমি যতটা লম্বা হবে সেই ক্ষেত্রে আপনি 3 ফুট ছাড়া ছাড়া
আপনি বেড তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এই বেডটি তৈরি করার জন্য যেটি বলছেন, ওই মাটিটি তৈরি করার সময় কি কোনো কিছু আমরা রাসায়নিক বা কিছু ব্যবহার করে থাকবো? যখন আপনি বেডটা তৈরি করবেন, বেডটা তৈরি করার পর তো ওখানে রাসায়নিক সার আর জৈব সার আপনাকে ব্যবহার করতে হবে। সাধারণত গোবর সার বেশি পরিমাণে আপনি দিতে পারেন। তো গোবর সার, তারপরে আপনার রাসায়নিক সার হিসাবে আপনি 10-26-26 ব্যবহার করতে পারেন, ইউরিয়া ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার পর ওই মাটিটাকে আবার ভালো করে আপনার কুপিয়ে নিতে হবে। আচ্ছা, কোপানোর পর ভালো করে সমান করে নিতে হবে, যাতে করে না উঁচু নিচু থাকে। আচ্ছা, ধরুন কোনো চাষি, যদি আমাদের চাষি ভাই কোনো একজন 1 কাঠার মতো জমিতে এই ধনেপাতা চাষ করতে ইচ্ছুক, তো সেক্ষেত্রে 1 কাঠা জমির জন্য কি পরিমাণ ওই সারগুলো ব্যবহার করবে? হ্যাঁ, যদি আপনার কাঠা জমিতে আপনি ধনে চাষ লাগান, সেক্ষেত্রে আপনার রাসায়নিক হিসাবে যে 10-26-26টা ব্যবহার করছেন, তো এটা কাঠা প্রতি 3 থেকে 4 কেজি ব্যবহার করবেন। আর গোবর সার যেটা ব্যবহার করছেন 1 থেকে 2 বস্তা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন তো 1 থেকে 1.5 কেজি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই বেডটি তৈরি করে নেওয়ার পর আমরা বীজ বা চারার প্রয়োজন, এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, অন্য চাষের ক্ষেত্রে আমরা কোনোটাতে চারা রোপণ করি বা কোনোটাতে বীজ অঙ্কুরোদ্গম করার পর সেটা আমরা রোপণ করি জমিতে। তো এই ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন রয়েছে, বীজ না চারা গাছ? আপনি যদি বীজের ব্যবহার করেন, হুম, আপনার এখানে তো চারার তো লাগানো হয় না, এখানে বীজ মাটিতে ফেলা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দোকান থেকে, হুম, নামি দোকান থেকে বীজটা সংগ্রহ করবেন। আচ্ছা, যেহেতু এটা প্যাকেটজাত, হুম, তো কেনার সময় অবশ্যই প্যাকেটটা দেখে নেবেন, হুম, যাতে ওই প্যাকেটে এক্সপায়ার ডেট না পেরিয়ে যায়। আচ্ছা, নামি দোকান থেকে আপনি বীজ কিনে এনে তারপর সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা। এক্ষেত্রে আমরা এই ধনেপাতার কি বিশেষ কোনো প্রজাতি কিছু রয়েছে, যে কোনোটাতে হাইব্রিড বা কোনোটাতে বেশি পাতা হয়, মূলত তো এটা পাতার চাষ, এরকম কি কিছু আমরা লক্ষ্য করে থাকি? না, এক্ষেত্রে তেমন হাইব্রিড বা দেশির কোনো ব্যাপার থাকে না। হুম, যেমন আপনার জমি তেজি থাকবে সেই অনুসারে পাতার বৃদ্ধি হবে। আচ্ছা, মানে জমিতে পুষ্টির যোগান হ্যাঁ। যে পরিমাণ থাকবে সেই ধরনের হবে। সে ধরনের আচ্ছা, এই বীজটি আমরা সংগ্রহ করার পর ধরুন প্যাকেট থেকেই তো প্যাকেট অবস্থাতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকে ভাবি যে প্যাকেটে রয়েছে মানে সব কিছু তৈরি করেই দেওয়া আছে, সেটাকে আমরা অঙ্কুরোদ্গম করার পর চারার জন্য তৈরি করে নেব। তো সেক্ষেত্রে কি এই প্যাকেট খোলার পরে ওই বীজগুলিকে আমরা শুদ্ধিকরণের কিছু প্রয়োজন রয়েছে? না, সেক্ষেত্রে অন্যান্য বীজের মতো একে শোধন করতে হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি পরিষ্কার জলে হুম, ওটা ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি পরিষ্কার জলে 24 ঘন্টা বীজটাকে ভিজিয়ে নিন। আচ্ছা, ভেজানোর পর তারপর পরিষ্কার ন্যাকড়া দিয়ে ওটাকে বীজের মধ্যে ছেঁকে নিন। আচ্ছা, বীজগুলোকে ছেঁকে নিলেন। হুম, ছাঁকার পর ওই বীজ সমেত ওই কাপড় ন্যাকড়া ভেজা অবস্থায় আপনি কৌটাবন্দির মধ্যে রেখে দিলেন। আচ্ছা, যদি আপনি কৌটার মধ্যে রাখেন, আবার 24 ঘন্টা কৌটার মধ্যে রেখে দিলেন, তারপর বীজগুলো তখনও কিন্তু অঙ্কুরিত হয় না। হুম, ধনে বীজ অঙ্কুরিত হওয়ার একটু বেশি সময় লাগে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বীজটা ভিজানো, ভালোভাবে ভেজার পর যদি আপনি মাটিতে ফেলে দেন, তো সেক্ষেত্রেও আবার অঙ্কুর বের হবে। আচ্ছা, অঙ্কুরটা বের হতে এক্ষেত্রে দেরি লাগে। আচ্ছা, মিনিমাম কত সময় লাগে? 5 থেকে 7 দিন বীজটা বেরোতে সময় লাগে। মানে 5 থেকে 7 দিন আমরা ভিজানো অবস্থাতে রেখে তুলে নেব না? না, আপনি ওটাকে 24 ঘন্টা ভেজানোর পর 24 ঘন্টা ন্যাকড়ার মধ্যে কৌটোবন্দি করে রেখে দিলেন। আচ্ছা, তারপর 24 ঘন্টা পর মানে 2 দিন পর আপনি ওই বীজগুলোকে মাটিতে, ওই যে বেড তৈরি করেছিলেন, হুম, তো বেড তৈরি করার পর ওইটাকে অল্প করে নালা করতে হবে। আচ্ছা, নালা করার পর আপনি ওই বীজগুলোকে, ভেজানো বীজগুলোকে পরিমাণ মতো ফেলে দিলেন। আচ্ছা, তারপর ওই নালাগুলোকে আবার অল্প পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিন। আপনি বললেন যে কিভাবে আমরা বীজটি জমিতে পুঁতে দেব। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন জাগছে যে প্রতি কাঠাতে কি পরিমাণ বীজের প্রয়োজন রয়েছে? আপনি যদি 1 কাঠা ধনে শাক লাগান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 কেজি বীজ আপনাকে সংগ্রহ করতে হবে। 1.5 কেজি বীজ? হ্যাঁ, 1 থেকে 1.5 কেজি বীজ আপনি সংগ্রহ করলেন।
তারপর সেটা মাটিতে ফেলবেন। আচ্ছা, এই 1.5 কেজি বীজের বা যদি গুণগত মান ভালো, আপনি বললেন যে প্যাকেটজাত দেখে আমাদেরকে ভালো পরিমাণ বা গুণগত মান দেখে সেটা সংগ্রহ করতে হবে। এই বীজের মূল্য কি থাকে? ধরুন প্রতি কেজি বীজের দাম কি হয়ে থাকে? প্রতি কেজি বীজের দাম আপনার 200 থেকে 250 টাকা কেজি। 200 থেকে 250 টাকা প্রতি কেজি এই বীজ হয়ে থাকে। আচ্ছা, এটি লাগানোর সময় আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি কোনো বীজ রোপণ করার পর সেটা আমরা যেটাকে ভেলি বলে থাকি বা একটা রো করে লাগাই বা আমরা নর্মালি ছড়িয়ে দিই, যেহেতু এটা শাকের জন্য বা পাতার জন্য চাষ করা হয়। তো তো এক্ষেত্রে এই ধনেপাতা কিভাবে আমরা বীজটি রোপণ করব অঙ্কুরোদ্গমের পর? কোনো রো করে বা ভেলি করে, না নর্মালি ছড়িয়ে দেব? হ্যাঁ, এক্ষেত্রে যেটা বললেন যে আপনি যে ভেলি কথা বললেন, ওইটাই বাংলা ভাষায় আমাদের ভেলি বলে। হুম। তো ওই ভেলি করে আপনাকে লাগাতে হবে। আচ্ছা। সেক্ষেত্রে যদি আপনি ভেলি করে লাগান তো তোলার সময় আপনার সুবিধা হয়। হ্যাঁ। যদি আপনি রো করে লাগানলেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন মতো যে গাছটা একটু বেড়ে যাবে তো সেটা আপনি তুলতে পারেন, আচ্ছা। যেটা ছোট থাকবে সেটা একটু রয়ে গেল, আচ্ছা। সেক্ষেত্রে আপনার সুবিধা হয় অনেক। আচ্ছা, মানে আমরা নর্মালিও করতে পারি কিন্তু তোলবার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে থাকে ভেলি করে লাগানো। হ্যাঁ। আচ্ছা, এইটি আমরা এই অঙ্কুরোদ্গম থেকে চারাটি বড় হওয়ার জন্য, যেটাকে আমরা চারা বলছি, মানে ছোট অবস্থায় যখন গাছটি থেকে থাকে, সেই সময়টা কতটা লেগে যায় ওই অঙ্কুরোদ্গম থেকে চারা অবস্থায় পৌঁছানোর জন্য? অঙ্কুরোদ্গম থেকে চারা পৌঁছানো 10 থেকে 12 দিন আপনার সময় লেগে যাবে। আচ্ছা, 10 থেকে 12 দিন ওই 10 থেকে 12 অঙ্কুরোদ্গম দিন। থেকে চারা। হ্যাঁ, 10 থেকে 12 দিন আপনার সময়টা লেগে যাবে চারা বের হতে। আচ্ছা, ওই চারা থেকে আমরা আবার বাজারজাত করার জন্য কি পরিমাণ সময় লাগে? হ্যাঁ, বাজারজাত করার সময় আপনার ধরতে পারেন 25 থেকে 30 দিন আপনার সময় লাগবে বাজারজাত করার জন্য। প্রায় 30 দিনের হ্যাঁ, মাথা হলে 30 সেটা দিনের আমরা। মাথায় আপনি বাজারজাত করতে পারেন। আচ্ছা, এই ধরুন যে কোনো চাষের ক্ষেত্রে, বিশেষ করে শাক চাষের ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করে থাকি কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণের জন্য। তো এক্ষেত্রে কি কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আমরা লক্ষ্য করে থাকি? হ্যাঁ, এক্ষেত্রে তেমন একটা পোকা দেখা যায় না। হুম। তো যদি আপনার সবুজ পোকা লেগে থাকে হুম। সেক্ষেত্রে আপনি একটা জল বিষ ব্যবহার করতে পারেন অল্প দামে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো হামলা গ্রুপের ওষুধ বা ফাইটার 505 গ্রুপের ওষুধ যদি আপনি ব্যবহার করেন হুম। তো সেক্ষেত্রে আপনার ভালো লাভ হবে। আচ্ছা, কি পরিমাণ ব্যবহার করব? ধরুন কোনো ব্যক্তি 1 কাঠাতে কি পরিমাণ ওই বীজটা দেবে? হ্যাঁ, যদি আপনি ব্যবহার করেন এখানে লিটার প্রতি 2 থেকে 2.5 ml আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার 1 কাঠা জমিতে ধরুন 7 থেকে 8 লিটার যদি জল লাগে, হুম। আপনি 2 গ্রাম করে 2 গ্রাম পার লিটারে ব্যবহার করেন, 15 থেকে 16 গ্রাম আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওইটা থেকে দিলে আমরা চিনব কিভাবে যে এই বীজটা দেওয়ার প্রয়োজন রয়েছে বা পাতাটিতে বা গাছটিতে পোকামাকড়ের আক্রমণ লেগেছে? হ্যাঁ, যখন আপনি বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে বা গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, আচ্ছা। সেক্ষেত্রে আপনি রাসায়নিকটা ব্যবহার করতে পারেন। আচ্ছা শান্তনুবাবু, আমরা অনেক শাকসবজি দেখে থাকি সেটা ডাঁটা সমেত বিক্রি করা হয়ে থাকে বা পাতাটিও কিছু সবজির ক্ষেত্রে তোলা হয়ে থাকে। তো এক্ষেত্রে এটি বাজারে কিভাবে দেওয়া হয়? শুধু কি পাতাটি তুলে দেওয়া হয় না পুরো ডাঁটা সমেত পাতা নিয়ে বিক্রি করা হয়? বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায় কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। ম্যাট্রিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে শুনছেন ব্রিঞ্জল কাল্টিভেশন, বেগুন চাষ নিয়ে আলোচনা। এই আলোচনায় আজকের অতিথি রয়েছেন শ্রী শান্তনু বারিক। সাক্ষাৎকার নিচ্ছেন আর.জে. রিনা। বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায়।
যেটা বললেন আপনি, তো যখন আপনার ধনে শাকটা বাজারজাত করা হয় হুম। তখন গাছ সমেত বিক্রি করা হয়। আচ্ছা, পুরো এখানে- গাছটা তুলে নিই। হ্যাঁ, গাছটা পুরো তুলে বাজারজাত করা হয়। আচ্ছা, এক্ষেত্রে ওই গাছটা আমরা বাজারজাত যখন করি সেক্ষেত্রে অন্যান্য ফসল দেখে থাকি যে একবার তুলে নিলে সেক্ষেত্রে এইটা থেকে আবার নতুন পাতা গজাতে পারে। এক্ষেত্রে কি এরকম কোনো থেকে থাকে যে এর পাতাটা ভেঙে নিলে বা ডালটি ভেঙে নিলে আবার পুনরায় পাতা গজাতে পারে না, একবারই তোলা যায়? না, এক্ষেত্রে আপনি তো মূল সদ্য তুলে নিচ্ছেন, আচ্ছা তো সেক্ষেত্রে আর নতুন করে গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা। যদি আপনি ডাঁটাগুলো ভেঙে আনেন হুম। সেক্ষেত্রে গাছটা থাকে, কারণ ধনেটা তো যখন বিক্রি হয়, হুম, যখন কচি অবস্থায় বিক্রি করা হয় হুম। তখন সেটা রান্নার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা কিন্তু পরবর্তীকালে ওই ধনে থেকে আবার ধনে বীজের মতো যে ধনেটা পাওয়া যায়, আচ্ছা গুঁড়া ধনে, যেটা রান্নার জন্য ব্যবহার করা হয়, আচ্ছা। সেই গাছ থেকে যখন গাছটা আবার পরিপক্ক হয় হুম। তখন সেটা আর থেকে আবার মেন ধনেটা আসে। আচ্ছা, আপনি বললেন যে ওখান থেকে আবার আমরা মশলা করতে পারি ওই বীজটা সংগ্রহ করে। ওই বীজটা যদি আমরা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে ওই পাতা অবস্থায় আপনি বললেন 1 মাস রেখে সেটা বাজারজাত করা যায়, তো আরো কতটা সময় ওই গাছটিকে বাঁচিয়ে রাখতে হয় ওই বীজ সংগ্রহ করার জন্য? হ্যাঁ, ওই বীজটা সংগ্রহ করার জন্য আপনাকে 2 থেকে 2.5 মাস সময় লাগে। আচ্ছা, মানে প্রথম হ্যাঁ, থেকে না প্রথম ওই থেকে। পাতা তোলার পর থেকে? যখন আপনি গাছটা পাতা শুদ্ধ তুলে নিচ্ছেন, গাছ সমেত তুলে নিচ্ছেন, সেক্ষেত্রে তো আর গাছটা পাওয়া যায় না। হুম যখন আপনি গাছটাকে রেখে দিলেন মশলার জন্য বীজ হিসাবে, হুম। তো সেই ক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনি আবার নতুন করে গাছ পাবেন। আচ্ছা, এই বীজটা আমরা এতদিন যে রাখছি, আমরা নর্মালি যেভাবে রাখি তার থেকে তো আরো বেশি দিন রাখছি, তো সেক্ষেত্রে ওই গাছের পুষ্টি যোগানোর জন্য কি কোনো ধরনের খাদ্য ব্যবহার করব? হ্যাঁ, আপনি তো যখন ওই গাছটা রাখছেন, তো গাছটা রাখার পর গাছের গোড়ায় তো এমনি আগাছা থাকবে, হুম তো আপনাকে ওই গাছের আগাছাগুলো যেগুলো থাকবে সেগুলোকে উবড়ে ফেলতে হবে এবং মাটিটাকে কুপিয়ে নিতে হবে, আচ্ছা যাতে করে আপনি যদি মাটিটা কুপিয়ে নেন, গাছের গোড়াটা যদি আলগা হয়, হুম সেক্ষেত্রে আপনার নাইট্রোজেন গঠিত যদি সার আপনি ব্যবহার করেন, হুম। তাতে গাছটা বৃদ্ধিটা অনেকটা বেশি হয়, আচ্ছা সেক্ষেত্রে গাছ বড় হবে আর হুম। ফলনও বেশি পাবে। আচ্ছা, আপনি আমাকে একটু আগে বললেন যে ওই বীজটা আমরা মশলার মতো ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এই বীজকে যদি সংগ্রহ করে রাখি বা কোনো চাষি ভাই যদি তার আর্থিক অনটনের জন্য সেভাবে যে এই বীজটা আমরা সংগ্রহ করে রেখে পরবর্তী সময়ে বা পরবর্তী ফসলের জন্য সে আবার এই বীজটা ব্যবহার করতে পারে, তো এরকম কি কোনো সম্ভব রয়েছে? হ্যাঁ, করা যায়। এবছরের বীজ আপনি যদি ভালো করে রোদে শুকনো করে হুম কৌটার মধ্যে রেখে দেন, হুম তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন পরবর্তী সিজন, কারণ শীতকালীন ফসল হুম তো যখন এটা শীতের জন্য আবার আপনি লাগাবেন, হুম। তো সেক্ষেত্রে আপনি এই বীজটা আবার ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি বললেন যে কৌটোর মধ্যে রেখে দিতে, এর কারণ কি? হ্যাঁ, যদি না আপনি ভালোভাবে শুকনো করে এটাকে রাখেন, হুম তো ওর মধ্যে ব্যাকটেরিয়া যাতে কোনো দূষিত হয়ে বীজগুলো নষ্ট হয়ে যায়, আচ্ছা সেক্ষেত্রে আপনি যদি ভালোভাবে শুকনো করে কৌটার মধ্যে রেখে দেন, তো যেমন আপনি রাখবেন সেই অবস্থাতেই বীজগুলো থাকবে। আচ্ছা, ধরুন আমরা বাজার থেকে যখন কোনো গুণগত মান বজায় রেখে সেই বীজ কিনে এনে চাষ করছি, আরেকটা বীজ আমরা এই যে সংগ্রহ করে রেখে আবার পরবর্তী সময়ে চাষ করার জন্য সিডিং করছি, তো এক্ষেত্রে এই বীজটা কি গুণগত মান বা বৃদ্ধির পরিমাণ, যে পরিমাণ আমরা চাষটা বাজার থেকে কিনে সেই বীজের পাই, এই পরিমাণ বীজ থেকে কি আমরা সেই একই পরিমাণ চাষ পেতে পারি, না কোনোটাও হ্রাস ঘটে ওর বৃদ্ধির পরিমাণ? না, একটু আধটু কম বেশি হয়। আপনি আচ্ছা যখন যে মাটিতে আপনি যে বাজার থেকে যেটা কিনে আনলেন যে বীজটা, হুম সেটা নিশ্চয়ই আমাদের মাটিতে হয় না, হুম। অন্য কোনো জায়গা থেকে আসে। আচ্ছা তো যখন গোড়ার পরিবর্তন হয়, একই মাটি থেকে যখন অন্য মাটিতে আসে, সেক্ষেত্রে আপনার একটু ফসলটা ভালো হয়। আচ্ছা আর যখন একই মাটিতে পরপর দুবার চাষ হয়, হুম তখন সেক্ষেত্রে ফসলটা একটু কম হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলছেন যেহেতু মাটি পরিবর্তন করে অন্য জলবায়ু বা আবহাওয়াতে সেটা চাষ হয়ে থাকে, এক্ষেত্রে ভালো। হুম। আচ্ছা, এই ধনেপাতা চাষের জন্য কিরকম আবহাওয়া বা উপযুক্ত পরিবেশের প্রয়োজন বলে আপনার মনে হয়ে থাকে? সাধারণত ধনে চাষটা তো শীতকালীনই বেশি হয়, হুম তো
তো শীতের ক্ষেত্রে শীতকালীন আবহাওয়াটার উপর বেসিস করে এই ধনে চাষটা ভালো হয়। আচ্ছা। এবং বর্তমান যুগে তো বিভিন্ন ঋতুতে চাষ করা হচ্ছে, হুম। তো আমি বলবো যে শীতকালীন ফসল হিসাবে ধনে চাষটা করলে ভালো লাভবান পাওয়া যায়। আচ্ছা, এর জন্য উপযুক্ত মাটি কি রয়েছে যে এই মাটিতেই ভালো এই পাতাটা ফলন হয়ে থাকে? হ্যাঁ, উপযুক্ত মাটি হিসাবে আপনি যদি দোআঁশ মাটিতে চাষটা করেন হুম। তো সেক্ষেত্রে আপনার ফসল ভালো হবে। আচ্ছা। এছাড়াও আপনি বেলে দোআঁশ যদি মাটি থাকে সেখানে চাষ করলেও আপনার ভালো ফসল পেতে পারেন। আচ্ছা, এই ধনে চাষ যখন আমরা বাজারজাত করব সেক্ষেত্রে কিভাবে বাজারজাত করব? অনেক ফসল তো আমরা পুরো তুলে করি, আপনি বললেন যে পুরো গাছ তুলে বাজারজাত করা হয়। সেক্ষেত্রে কি কোনো ওই আগে যেমন আমরা দেখে থাকি যে খোসলা শাক বা অন্যান্য শাক চাষের ক্ষেত্রে সেগুলো আটি করে বিক্রি করা হয় মূলত, যেটা আমরা বলে থাকি। তো এক্ষেত্রে ধনে পাতা চাষের জন্য বাজারজাত করার পদ্ধতি কিভাবে আমরা করি? হ্যাঁ, মূলত ধনে শাকটাকে দুভাবে আমরা ব্যবহার করতে পেয়েছি। এক হচ্ছে আপনি ছোট অবস্থায় যখন যেটা বাজারজাত যদি করেন হুম। সেক্ষেত্রে গাছ শুদ্ধ শাকটাকে আপনি তুলছেন। হুম। সেক্ষেত্রে যখন গাছ শুদ্ধ শাকটা তুলছেন তখন সেটাকে আটি শুদ্ধ বেঁধে বাজারজাত করা হয়। আচ্ছা। তখন সেটা কিন্তু বাজারে আটি হিসেবে বিক্রি হয়। আচ্ছা। আর আরেকটা যখন পরিপক্ক অবস্থায় আপনি ফসলটা তুলছেন, যখন দানাটা আমরা পাচ্ছি হুম। সিডটা, তো সেক্ষেত্রে আপনি এক গাছটাকে একদম শেষ পরিপক্ক হওয়ার পর গাছটাকে গাছ শুদ্ধ উবড়ি নিয়ে গিয়ে বাড়িতে রোদে শুকনো করে তারপর ওই ধনের বীজটাকে আপনি সংগ্রহ করছেন। আচ্ছা। সেক্ষেত্রে আপনি ওই শুকনো বীজগুলোকে বাজারজাত করে তখনও আবার প্রফিট পাচ্ছেন। আচ্ছা, বর্তমানে আমরা দেখছি যে বাজারে এই ধনে পাতার চাহিদা বা মূল্য প্রায় আকাশ ছোঁয়া, বা অনেকটাই মানুষ পছন্দ করে এটা অনেকেই। তো সেক্ষেত্রে এই বাজারে একটা চাষি যদি এটা বিক্রয় করতে যায় তো সেক্ষেত্রে কি পরিমাণ লাভ পায় যদি বলেন? হ্যাঁ, এটা তো দেখো, এটা হচ্ছে ধনে চাষ করাটা হচ্ছে একটা অল্প মেয়াদি চাষ। হুম। সেক্ষেত্রে যখন চাষটা হচ্ছে তখন কম দিনের মধ্যে আপনার প্রফিটটা আসছে। আচ্ছা। যখন চাষ করছেন তো এক কাঠাতে যদি আপনি চাষ করেন তো এক কাঠাতে আপনার 80 থেকে 90 কেজি পর্যন্ত আপনার হতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে যদি কিলো হিসাবে আপনি বিক্রি করেন হুম। তো চাহিদার উপর এখানে মার্কেটিং দাম হয়। হুম। শীতকালীন একটু চাহিদাটা কম থাকে, কারণ এখানে তো প্রত্যেকটা শীতকালীন ফসল, হুম। তো হাটে বেশি আমদানি হয়, তো সেক্ষেত্রে দামটা একটু কম থাকে। আচ্ছা। তো আপনি যদি শীতকালীন বাদে যদি অন্য সময় ধনেটা চাষ করতে পারেন তো ওই সময় প্রফিটটা বেশি আসে। আচ্ছা। এখন বাজারজাত যে গ্রীষ্মকালীন যদি বেরোয় তো আপনার প্রফিটটা বেশি হয়। আচ্ছা, তবু ধরুন আনুমানিক যদি আমরা ধরে নিই 100 টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হচ্ছে, কোনো চাষি সেটা যখন বিক্রয় করছে সে কি পরিমাণ মূল্য পায়? তখন সে 60 থেকে 70 টাকা দরে আপনার বিক্রি করে বাজারে। আচ্ছা। সেক্ষেত্রে আপনার 5.5 থেকে 6,000 টাকা কাঠা প্রতি তার লাভ হয়। আচ্ছা, অনেক চাষি এখন বিভিন্ন ধরনের শাক চাষের জন্য উৎসাহী বা আবেগী, বর্তমানে তার চাহিদাও রয়েছে বাজারে। এখন এই ধনে পাতা আমরা এই বৃষ্টির জন্য বা অনেক ক্ষেত্রেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য তার মূল্যও অনেক, এবং অনেকেই চাষ করতে ইচ্ছুক কারণ খুবই বেশি মূল্য পাওয়া যায় এটাতে। তো নতুন কোনো চাষি যদি ইচ্ছুক থাকে এই ধনা পাতা চাষের জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, তাদের জন্য যারা ধনে চাষ করার জন্য আগ্রহী তাদেরকে বলবো যে ধনে চাষ হচ্ছে কম পরিশ্রমের চাষ। আচ্ছা। আপনি যদি একবার ধনেটা মাটিতে ফেলে দেন বীজটা, হুম। তারপর আপনাকে শুধু জল পাওয়ানটা দিলেই যথেষ্ট। আর মাঝে মাঝে নাইট্রোজেন সার আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন। আচ্ছা। এতেই কিন্তু আপনার ফসল তোলা পর্যন্ত কাজে আসে। আচ্ছা। তো সেক্ষেত্রে যখন আপনার চারা অবস্থায় আপনি যখন বাজারজাত করেন তখন একবার পরিশ্রম হয়, হুম। আর শেষে যখন আপনি ফসলটা একদম পরিপক্ক হয়ে তুলে নিয়েন হুম। তারপর রোদে শুকনো করে বীজটা বের করেন তখন একবার পরিশ্রম হয়। বাকি বাদ আপনার আর কোনো ফসলের উপর পরিশ্রম করতে হয় না। আচ্ছা। তো সেই হিসাবে বলি আপনি চাষ করতেই পারেন। হুম। তো এই অল্প পরিশ্রমে আপনি অল্প জমিতে ভালো একটা লাভবান হতে পারেন। আচ্ছা,
এছাড়াও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সরাসরি মেল বা হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনের মাধ্যমে। এখানেই আমরা আজকের আমাদের এই ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠান শেষ করছি। শুনতে থাকুন 90.8 বেতার বিদ্যাসাগর। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbiddasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।